যোগ আলয়, আলয় মানে গৃহ, মানে এরকম মিনিং দিয়ে জিনিসটাকে বলে দেন। এত আপনার সূর্য 4টে 5টা 6টা ওয়ার্ড আপনাকে বলতে লাগবে না। বলতে পেরেছি? হ্যাঁ স্যার। আপনি মানে বোর্ডে লিখে দেবেন আলয়, দেবালয়, দেব আলয় মানে হুম। এরকম ভাবে এরপরে যা যা বললেন তাই তাই বলে যান। এটা আমার মনে হয় তুলনামূলক বেটার হবে আপনি যেটা করলেন সেটার থেকে। কেননা এই আকার যুক্ত হচ্ছে, আকারে আকার, আকার ওকার, আকারে কার, আমার দরকার নেই এগুলো। ঠিক আছে? ঠিক আছে। আপনি পেয়ে গেলে তারপরে আকার ওকার যা আছে আপনি সেগুলো নিয়ে করলেন বা সেগুলো বললেন। হুম। স্যার ওরকম করলে টাইমটা বেশি লেগে যাচ্ছে তাই না? আপনি ওই সূর্যোদয় যে প্রথমে যে বর্ণ বিশ্লেষণটা করলাম ওটা টাইমটা বেশি লাগছে। 30 সেকেন্ডের মধ্যে কোথায় আসছে আপনার সামারি? বোঝাতে পারলাম? 30 সেকেন্ডের সামারি কোথায়? হ্যাঁ হ্যাঁ স্যার বটে। একটু কম নিলে হ্যাঁ, বেটার হবে। প্রথমে একটা শব্দ লিখলাম, ওটাকে আমি ভাঙলাম দেব যুক্ত আলয়, দুটো ইয়েতে ভাঙলাম। এবার স্যার ওটাকে বলা চলবে কি এটাকে পূর্বপদ বলে ওটাকে উত্তরপদ বলে? বলতেই পারেন। কেন আপনি আর আকার উকারে যাবেন না? তাহলে এটা নিয়ে বলবেন। স্যার বেশি ডিটেলসে না বলাই আমার মনে হচ্ছে ভালো। বেশি ডিটেলস এটা ঠিক বলেছেন, বেশি ডিটেলস করবেন না। দেবালয় দেব যোগ পূর্বপদ উত্তরপদ অত যদি তুমি ওদেরকে বোঝাতে যাও তখন আবার প্রচুর কোশ্চেন করবে তো। জানার চেষ্টা করবেন না, বেশি বলার দরকার নেই ম্যাডাম, এগুলো ভুল করবেন না। বেশি জানার দরকার নেই, বেশি বলার দরকার নেই যে আমি জানি আমি সোর্সটা, এগুলো বাদ দেন। ঠিক আছে স্যার। ব্যাস, এতে গল্প শেষ। এটার মধ্যে আপনার তারকেশ্বর কেন বিখ্যাত? কি স্যার? তারকেশ্বর কেন? স্যার শুনতে পাচ্ছি না স্যার। তারকেশ্বর কেন বিখ্যাত? হ্যাঁ তারকেশ্বর ওখানে স্যার আলু চাষটা বেশি হয় আর ওখানে শিব ঠাকুরের যে জল ঢালা হয় সেই জন্য বিখ্যাত। ঠিক আছে, বাবা তার ঠিক আছে। তাহলে যদি বলি নবদ্বীপ কেন? হ্যাঁ নবদ্বীপ হচ্ছে শ্রী শ্রী চৈতন্যদেবের জন্মস্থানের জন্য বিখ্যাত আর এখানকেও নবদ্বীপকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ডের জন্য বিখ্যাত। ডবল সি হলো কেন? কি স্যার? এটা তোমার হলো কেন? ডবল শ্রী শ্রী এটা হলো কেন? এটা জানতে চাইছিলাম। বুঝতে পারছি না কথাগুলো কেমন আসছে স্যার। স্পিকারটায় প্রবলেম না আছে। তোমার তোমার ইয়েটা আওয়াজ হচ্ছে মৌসুমী, তোমার অডিওটা অন থাকলে প্রচুর আওয়াজ আসছে। আমার এখানে গাড়ি চলছে না তো, রাস্তার ধারে গাড়ি চলছে তার জন্য এমনি আওয়াজ হচ্ছে। গাড়ির আওয়াজ না, এটা ডিভাইসটার আওয়াজ। ও পাখাটার জন্য কি হচ্ছে স্যার? দাঁড়ান পাখাটা বন্ধ করি। হ্যাঁ হ্যাঁ, পাখাটার জন্য শব্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এরপর বন্ধ করে দিয়েছি। হ্যাঁ স্যার বলুন এরপর শুনতে পাচ্ছি। বললাম যে শ্রী শ্রী চৈতন্য ডবল সি হলো কেন, এটা জিজ্ঞেস করছিলাম, মানে জানতে চাইছিলাম। শ্রী শ্রী চৈতন্য দেব। কারণ উনি একজন মানে ফেমাস ব্যক্তি ছিলেন, বৈষ্ণব ধর্মের একজন পদকর্তা ছিলেন। তার হ্যাঁ, জন্য তার জন্য দুটো তার জন্য লাগবে। আমি 3টে দিই, শ্রী 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 শ্রীমদ ভাগবত গীতা, যদি বলি তাহলে কি হয়? মানে স্যার সেটা আরো ফেমাস। আরে ভদ্রলোকের নামই শ্রী চৈতন্য দেব, তাহলে শ্রী শ্রী চৈতন্য দেব, এই জন্য বলছি। ভদ্রলোকের হ্যাঁ নাম হ্যাঁ চৈতন্য। হ্যাঁ হ্যাঁ মানে শ্রী চৈতন্য দেবের নামই হচ্ছে শ্রী চৈতন্য দেব, তার যে প্রথমে পদবী শ্রী সবার কার হয় সেটার জন্য বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এইটাই, আর কিছু না, এগুলো ভদ্রলোকটার নামই হচ্ছে হ্যাঁ সরি স্যার। লজিক, বুঝতে পারলেন তো? এটা হ্যাঁ লজিক, হ্যাঁ বুঝতে পারছেন কিনা? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। স্যার অঙ্ক থেকে কিরকম কোশ্চেন করছে একটু করুন। স্যার ধরুন অঙ্ক থেকে কোশ্চেন। আমরা কি স্যার? অঙ্কের থেকে তো টপিক দিলাম। স্যার অঙ্ক থেকে কোশ্চেন জিজ্ঞাসা করুন। স্যার অঙ্ক থেকে কিছু কোশ্চেন করছে বললেন না, বাংলা ইংরেজি অঙ্ক থেকে কমন কিছু কোশ্চেন। আপনার একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে ঘনবস্তু, ঘনবস্তুর একটা ডেমো দাও আমাকে। ঘনবস্তু একটা ডেমো, এটাই বলছেন। কাকে স্যার? জয়শ্রী। ও গুটি দাও, গুটি দাও। স্যার আমি এখন বলবো ঘনবস্তুটা।
ঘনবস্তু, ঘনবস্তুটা শুরু করো, ঘনবস্তু শুরু করো। ঠিক আছে স্যার, বলছি। সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো? আচ্ছা, আগের দিনে আমরা কি শিখেছিলাম? হ্যাঁ, আগের দিনে আমরা বৃত্ত, গোলক এই সম্পর্কে জেনেছিলাম, তাই তো? আজ আমরা একটা নতুন জিনিস শিখবো। দেখো, বোর্ডে আমরা একটা বৃত্ত আঁকলাম, তাই তো? এই বৃত্তটাকে আমরা তো হাতে ধরতে পারবো না। হাতে ধরতে পারবো বা গুনতে পারবো বৃত্তটার ওই পাশটা? বৃত্তটার একটা দিক আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আর একটা দিক আমরা দেখতে পাচ্ছি না, তাই তো? কিন্তু ধরো এই টেবিলে একটা গ্লোব আছে, এই গ্লোবটাকে আমরা হাতে ধরতে পারবো, আবার এই গ্লোবটার অপর প্রান্তটাও আমরা দেখতে পারবো। এক প্রান্তটা যেমন আমরা দেখতে পাচ্ছি, অপর প্রান্তটাও আমরা দেখতে পারবো। জ্যামিতির ভাষায় এই যে যে বস্তুগুলোকে আমরা গুনতে পারছি, বা যে বস্তুগুলোর এক প্রান্ত এবং অপর প্রান্ত আমরা কি বলবো মানে ধারণা করতে পারছি বা দেখতে পারছি, বা হাতে নিয়ে স্পর্শ করে যে বস্তুগুলোকে আমরা বুঝতে পারছি যে কোন বস্তুর ঘনত্ব বেশি, এই জিনিসটাকে কি বলা হয় বলতো? এটাকে বলা হচ্ছে ঘন বস্তু। কি বলা হচ্ছে বলতো? ঘন বস্তু। অর্থাৎ যার আকার, আয়তন, উচ্চতা সবকিছুই আছে, যেটাকে আমরা সহজে হাতে নিয়ে ধরতে পারি এবং তার আকার, আয়তন সমস্ত কিছুই কিন্তু আমরা মাপতে পারি। এরপরে ঘনবস্তু, যেমন আমরা আগের দিনে কি পড়লাম, যে ত্রিভুজ, চতুর্ভুজ সম্পর্কে জেনেছিলাম। হ্যাঁ, ত্রিভুজ আলাদা জিনিস, আবার চতুর্ভুজও আলাদা জিনিস, তাই তো? আবার ত্রিভুজের মধ্যেও আবার বেশ কিছু ভাগ আছে, সেটাও আমরা শিখেছিলাম। ঠিক সেই রকম সব ঘনবস্তুই কিন্তু একরকম নয়। অর্থাৎ সব ঘনবস্তু কিন্তু একই আকৃতির হয় না। যেমন ধরো এই গ্লোবটা যেমন দেখতে, আমরা যে লুডো খেলি, কে কে লুডো খেলেছো? সকলে লুডো খেলেছো? সেই লুডোর একটা ছক্কা থাকে না? সেই লুডোর ছক্কাটাও কি একই রকম দেখতে হয়? না, একরকম দেখতে হয় না। তাহলে এই গ্লোবটা দেখো তো কেমন দেখতে, গ্লোবটা গোল, তাই না? হ্যাঁ, গ্লোবটা গোল। এবং এই গ্লোবটা কি বলতো? গ্লোবটা হচ্ছে ত্রিমাত্রিক, অর্থাৎ এর তিনটি মাত্রা যুক্ত, তাই তো? ত্রিমাত্রিক, 3D মডেল যেটা, সেটাকে আমরা কি বলছি বলতো? গোলক বলছি। কি বলছি? গোলক বলছি। আবার এই যে লুডোর ছক্কা, লুডোর ছক্কাটাকে ধরো, আমি এই যে হাতে ধরে আছি, দেখো লুডোর একটা ছক্কা। এই লুডোর ছক্কাটার কটা তল আছে বলতো? হ্যাঁ, ঠিক বলেছো, 6টা তল রয়েছে, তাই তো? লুডোর ছক্কাটার 6টা তল রয়েছে। গ্লোবের যেমন কি একটাই তল ছিল, বক্রতল যেটা, কিন্তু লুডোর ছক্কার 6টা তল রয়েছে। আর কি কি রয়েছে বলতো? এই যে লুডোর ছক্কাটা দেখো, ঠিক ধারগুলো একটা একটা ধারে এসে মিলিত হয়েছে না? কটা এরকম মিলিত ধার রয়েছে বলতো? এই দেখো, ওপরে 1 2 3 4, আবার নিচেও রয়েছে 1 2 3 4, মোট 8টা ধার রয়েছে, তাই না? এই ধারগুলো অর্থাৎ বিন্দুগুলো যেখানে মিলিত হচ্ছে, সেটাকে আমরা কি বলছি বলতো? হ্যাঁ, শীর্ষবিন্দু বলছি, ঠিক বলেছো। তাহলে এই লুডোর ছক্কাটারও একটা নাম আছে, কি বলতো? ঘনক। লুডোর ছক্কাটার নাম হচ্ছে ঘনক। ঘ দন্তন্য ক, যেটাকে আমরা বলি কিউব। CUBE, কিউব। আবার যদি তোমাদেরকে একটা ইট দেওয়া হয়, সেই ইটটাকে যদি তোমাদেরকে বলা হয় যে এই ইটের আকৃতি যা, আবার গ্লোবের আকৃতিও তাই, কি নিশ্চয়ই এক নয়? ইটের আকৃতিটা কেমন হবে? হ্যাঁ, ইটের আকৃতিটা হবে আয়তক্ষেত্রের মতো, তাই তো? আয়তক্ষেত্রের মতো, অর্থাৎ কি হবে? দেখো, একটা ইটকে বা একটা জ্যামিতি বক্সকে যদি আমরা ধরি, তার ওপরের দিকটা কি হচ্ছে? ওপরের দিকে একটা তল হচ্ছে, আবার নিচের দিকে একটা তল হচ্ছে, তাই তো? আবার দেখো, এই দুই প্রান্তে, অর্থাৎ তাদের এই দুই পাশাপাশি দুটো তল হচ্ছে। এই যে এই জ্যামিতি বক্স বা এইরকম ইট যেটা, যেটা পুরো ইট যেটা, সেই সম্পূর্ণ ইট, এটাকে কিসের উদাহরণ দেওয়া যেতে পারে বলতো? হ্যাঁ, আয়তক্ষেত্রের মতো দেখতে, কিন্তু এটাকে আমরা ঘনবস্তুর মধ্যে কিসের মধ্যে ফেলবো এটা আমাদের? হ্যাঁ, এটা হচ্ছে আয়ত ঘন। কি বললাম? এটা হচ্ছে আয়ত ঘন। আচ্ছা, তোমরা কেউ আইসক্রিম খেয়েছো? কোন আইসক্রিম খেয়েছো? দেখো, আমি বোর্ডে একটা ছবি আঁকছি। হ্যাঁ, এটা কোন আইসক্রিম? আচ্ছা, তোমরা বরের টোপর দেখেছো? এতে করো বাল। দেখো তো, বোর্ডে আমি একটা বরের টোপরের ছবি এঁকেছি। এঁকেছি তো? আচ্ছা দেখো, এই যে এই কোন আইসক্রিম বা বরের টোপর, এদের দেখো নিচে একটা তল রয়েছে না, বক্রতল রয়েছে না?
হ্যাঁ, বক্রতল রয়েছে। আর তাদের দুটো প্রান্ত যে একটি বিন্দুতে মিলিত হয়েছে তো, এটাকে কি বলা হচ্ছে বলতো? এটা একটা কোণ আকৃতির হয়েছে, তাই তো, শঙ্কু আকৃতির। এটাকে বলা হচ্ছে শঙ্কু। এই বরের টোপর বা যেটা আমরা বললাম কোন আইসক্রিম, এটাকে বলা হচ্ছে শঙ্কু, তালাবস্য মৈকয়ে হস্য। তাহলে আজ আমরা কি সম্পর্কে জানলাম বলতো? বিভিন্ন ধরনের ঘনবস্তু। দেখো আমাদের টেবিলে কত ধরনের ঘনবস্তু রয়েছে। লুডোর ছক্কা রয়েছে, যেটাকে আমরা বললাম কিউব বা ঘনক। গ্লোব রয়েছে, যেটা আমাদের গোলক বললাম। ইট বা জ্যামিতি বক্স, যেটাকে আয়ত ঘন বললাম। আর কি বললাম? বরের টোপর, এটাকে আমরা বললাম শঙ্কু। তাহলে আজ এইটুকুনি থাক, পরের দিনে আমরা এর বিস্তারিত আরো